আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আমাদের আছে এখানে অনেক মানে তারকাবহুল প্যানেল আমাদের আজকে। প্রথমেই আমি বলতে চাচ্ছি মোহাম্মদ আবু নাইম সোহাগ স্যার, জেনারেল সেক্রেটারি অফ বাফুফে। স্যার প্লিজ স্টেজে যদি আসতেন। গোলাম রাব্বানী ছোটন স্যার, হেড কোচ বাফুফে বাংলাদেশ উমেন্স ন্যাশনাল ফুটবল টিম। মিস মাহমুদা আক্তার, অ্যাসিস্ট্যান্ট কোচ। এবং আছে আমাদের নারী খেলোয়াড়রা, ইতি রানী, স্বপ্না রানী, শামসুন নাহার, রূপনা চাকমা, সোহাগী কিসকু এবং সাথী বিশ্বাস। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের সময় করে এখানে আজকে আমাদেরকে আপনারা এই পুরা আমাদের লিট ফেস্টার এখানে আপনারা এত নাম করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা আমাদের এটা পুরোপুরি একটা ওপেন ডিসকাশন, এখানে আমরা কোনো স্পেসিফিক ইয়ে করবো না। এবং দর্শক থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আপনারা জিজ্ঞেস করতে চান, কথা বলতে চান আমাদের প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, আপনারা প্লিজ বলতে পারেন। জাস্ট একটু বলবেন হাত উঠিয়ে কে কী বলতে চান। এবং এনারা হচ্ছে সেই তারকা যে পুরা শহর যখন জিতে আসছে তারা মানুষ পাগলের মতো ছুটে তাদেরকে দেখতে গেছে। এবং তারা হচ্ছে এই বিজয় নিয়ে আসছে শুধু ফুটবলের নামে না, নারীদের নামে না, পুরো দেশের নামে। তো এটা কত বড় ব্যাপার আমরা সবাই অলরেডি জানি। প্রথমেই শুরু করে দিব স্যার গোলাম রাব্বানী স্যার। স্যার আপনার কাছে আমি একটু বলতে চাই যে একটা দলের প্লেয়াররা, খেলোয়াড়রা তো আছেই এর পিছে, কিন্তু একটা কোচ হিসাবে যে মানে পিছনের মেইন শক্তিটা, ওইটার সম্বন্ধে আপনি যদি একটু কিছু বলে শুরু করতেন যে কিভাবে এই দলটাকে একসাথে করে আজকে এই পর্যন্ত আসা। ধন্যবাদ আপনাকে এবং লিড ফেস্টিভ্যালের আয়োজকদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি নারী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। তো এখানে আসলে শুধু কোচের ভূমিকা তো কিছুটা আছে, কিন্তু আমি মনে করি যে এখানে সার্বিক একটা টিম ওয়ার্কের ফলে আজকে আমাদের মেয়েরা আসলে এই সাফল্যটা পেয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে, কারণ আমাদের মহিলা ফুটবলের পথ চলা খুব বেশি দিনের না, অল্প দিন 10-12 বছরের পথ চলা। তো আমি মনে করি যে প্রথম থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন মহিলা ফুটবলের জন্য আপনার অনেক যুদ্ধ করে গেছেন। তারা ধর্মীয় অনুশাসন, সামাজিক প্রতিবন্ধকতা প্রতি মুহূর্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে গেছে, কিন্তু তারা পিছপা হয়নি। তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু সারা বছরব্যাপী তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেয়েদেরকে বাবুবে ভবনে রেখেছেন, কঠোর অনুশীলনের মধ্যে রেখেছেন। মেয়েরাও কঠোর অনুশীলন করেছেন এবং আমি এখানে আমাদের মাননীয় সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে ধন্যবাদ জানাবো। আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, অর্থনৈতিক প্রতিবন্ধকতা ছিল, তারপরে ওনার সার্বিক সহযোগিতায় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মাহবুজা আক্তার কিরণের সার্বিক সহযোগিতায়, আমাদের জেনারেল সেক্রেটারি আবু নাইম সোহাগের নেতৃত্বে, বাউপের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সার্বিক সহযোগিতার ফলে আসলে আজকে আমাদের মহিলা ফুটবলের এই অবস্থানে আসে। আমি এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। মাহমুদা মা, আপনি যদি একটু কিছু যোগ করতেন এর সাথে, যে আপনারও মেয়েদের পিছে যে আপনার সকল সব কিছু, এটা নিয়ে যদি একটু বলতেন আপনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ লিড ফেস্টিকে যে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের জার্নিটা এত সহজ ছিল না, যেহেতু প্রথমেই বাধা, আমি একজন নারী, ছেলে হলো হয়তো এই বাধাটা থাকতো না। তো সব কিছু প্রতিকূল পেরিয়ে যে আজকে দেশের জন্য কিছু করতে পেরেছি, এর জন্য দেশবাসীকেও ধন্যবাদ জানাই যে আমরা নারী হয়ে দেশকে কিছু দিতে পেরেছি। আগে যে অবহেলিত হতো, আমার মনে হয় ওই জিনিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট স্যারকে, কাজী সালাউদ্দিন স্যার,
মহিলা উইংসের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ আপাকে, আমাদের সম্মানিত জিএস স্যারকে, আবু নাইম সোহাগ স্যারকে, যে সর্বাধিকে এবার সব সময় আমাদের সামনে থেকেছেন, আমাদের সব কিছুতেই তারা হচ্ছে অনেক সাহায্য করেছেন। এবং তার পাশাপাশি আমি আরও ধন্যবাদ দিতে চাই যে যারা হচ্ছে আমাদের প্রতিনিয়ত নিউজগুলো করেন, মানে সাংবাদিক ভাইরা, আসলে আপনারা যদি এরকমভাবে নিউজগুলো না করতেন বা আমরা, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের কাছে আমরা এতটা ফেমাস হতাম। তো সব মিলিয়ে বলবো সবাইকে ধন্যবাদ, যে এখন থেকে আমাদের যে দায়িত্বটা আছে আরও বেড়ে গেছে, যেন সামনে আরও আমাদের জার্নিটা আরও ভালো করে হয়। আর যারা প্লেয়ার আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দেশকে আগামীতে আরও ভালো কিছু এনে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনি খুবই ভালো একটা কথা বলছেন, শুধু নিউজে না, সংবাদে না, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বাংলাদেশ নারী ফুটবল টিম কতটা অ্যাক্টিভ। আই হোপ সবাই ফলো করছেন, পেজগুলো ফলো করবেন, প্লেয়ারদের পার্সোনাল প্রোফাইলগুলো ফলো করবেন। তো এটা আসলেও থ্যাংক ইউ। আমি পার্সোনালি একটা থ্যাংক ইউ দিতে চাচ্ছি আপনাদেরকে, যে শুধু খেলে মানে সংবাদপত্রে আপনাদের খবরটা আসে না, সোশ্যাল মিডিয়াতে এখন এত কিছু আগিয়ে গেছে দেশে, তো আমরা ওগুলা যে দেখি প্রপারভাবে বাফুফে থেকে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ ওইটার জন্য, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ আমাদেরকে সব কিছু জানানোর জন্য। সো সোহাগ স্যার থ্যাংক ইউ, আপনাদের মানে বাফুফে যে মেয়েদের দিকে তাকাচ্ছে, এবং মামদা ম্যাম যেটা বললো যে নারী হওয়াতে এটা দিয়ে একটা প্রেশার, প্রথমে এটাই একটা আমাদের অনেক বড় একটা চাপ, শুনতে খারাপ লাগলেও কোনো কিছু একটা করার আগে, হ্যাঁ অনেক সুযোগ হয়তো আমরা কম পাই অনেক কিছুতে, কিন্তু করার সময়ও প্রেশার এত বেশি থাকে যে এটা একটা মানে দুইবারে আমাদেরকে সব কিছু করতে হয়, সেটা খেলাধুলা হোক অন্য যে কোনো কিছু হোক। তো আমি এখন খেলোয়াড়দের কাছে চলে যেতে চাচ্ছি যে এই বিজয়, এই কয়টা মানুষ এনে দেওয়ার পর আমি মানে বলতে চাচ্ছি না যে অনুভূতি কী, কারণ অনুভূতিটা বলে প্রকাশ করা সম্ভব না, কিন্তু এই যাত্রা নিয়ে যদি আপনারা কেউ বলতেন, যার ইচ্ছা শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, শুভ অপরাহ্ন। আমরা জানি আমাদের এই দলকে নিয়ে আমরা যে কোনো জায়গায় গেলেই সবাই আসলে আমাদের মেয়েদের কাছ থেকে শুনতে চায়, এবং অফকোর্স মানে এটা আমাদের জন্য খুবই ম্যাটার অফ প্রাইড অ্যান্ড জয়। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, দে আর ফ্রম দ্য ভেরি মানে আমাদের কান্ট্রি সাইড থেকে কিন্তু তারা এসেছে। সো তারা মাঠের খেলা হচ্ছে গিয়ে তারা মানে খুব ভালো, বাট কথা বলার ক্ষেত্রে হয়তো বা তাদের সেই যে তাদের যে জড়তাটা বা তাদের যে আসলে নিজেদের অ্যাকসেন্টে যে কথা বলাটা, আমরা আশা করি সেটা আপনারা ওয়েলকাম জানাবেন এবং তাদেরকে এনকারেজ করবেন। তারা যেন আসলে আপনাদের কাছ থেকে আপনারা যদি অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেন, দেখবেন তারা কিন্তু কথা বলতে উৎসাহিত হবে। সো আমরা তোমাকে দিয়ে শুরু করি। শামসুন নাহার জুনিয়র, ওর নাম হচ্ছে শামসুন নাহার। আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে, মহিলা জাতীয় ফুটবল দলে দুজন শামসুন নাহার রয়েছেন। ও হচ্ছে শামসুন নাহার জুনিয়র, ও হচ্ছে জাতীয় দলের মূল জাতীয় দলের খেলোয়াড়, অ্যাট দ্য সেম টাইম আমাদের আন্ডার 20 মহিলা জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। আর একটা বিষয় হচ্ছে যে আরেকটু বলে রাখি, আমাদের বেশ কিছু পরিচিত মুখ আপনারা হয়তো এখানে দেখছেন না। আমাদের সানজিদা, আমাদের ক্যাপ্টেন সাবিনা খাতুন, আমাদের কৃষ্ণা, বা আমাদের আরও 3-4জন প্লেয়ার ডিফেন্ডার, মাসুরা পারভিন, বেশ কয়েকজন। ওরা আসলে খুব অল্প সময়ের জন্য বছরে এই সময়টা ছুটি পায়। তারা পারিবারিক কাজে, কারো বাবা অসুস্থ, মা অসুস্থ, ফ্যামিলি কমিটমেন্ট রয়েছে, তারা আসতে পারেনি, সেজন্য অ্যাপোলজি সেজন্য দুঃখ প্রকাশ করছি। সো শামসুন নাহার জুনিয়র, প্লিজ তুমি শুরু করো। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মতো না। আমরা যখন হচ্ছে সাব চ্যাম্পিয়ন হয়েছি, তখন হচ্ছে ওইখান থেকে আসার সময় মানে বাংলাদেশে যখন আসছি, আসলে তখন বুঝতে পারছি যে আসলে বাংলাদেশের মানুষ আসলে ফুটবলটাকে কতটা ভালোবাসে। আমরা শুধু খেলছি, দেশের জন্য খেলছি, কিন্তু হচ্ছে দেশে আসার পরে বুঝতে পারছি আসলে বাংলাদেশের মানুষ আসলে ফুটবলটাকে কতটা ভালোবাসে, আমাদেরকে কতটা ভালোবাসে। যখন আসছি মানে আমরা হচ্ছে ওই দিন পুরা ঢাকা শহর আমরা ঘুরছি সাতকুলা বাসে। তো সবার মানে এতটা সাপোর্ট করছে, সবাই আমাদেরকে বরণ করছে ওইভাবে। আসলে এটা প্রকাশ করার মতো না। আমার জীবনের একটা মানে বেস্ট একটা হচ্ছে স্মরণীয় একটা দিন, ওই দিনটা মনে রাখার মতো। আমি হচ্ছে কথা বলতে পারি না গুছায়া, এতটুকু বলছি। আচ্ছা
আচ্ছা, অনুভূতি কথা তো আমরা শুনলাম, কিন্তু আমি এমন একটা প্রশ্ন করব এখন, যেটা হয়তো আমরা অনেকেই শুনি, আমরা যারা মানে বাইরে হয়তো খেলছি বা যাই করছি, আমরা সবসময় শুনি, এবং আমি শিওর আপনারাও শুনেছেন সেটা, সেটা হচ্ছে মেয়ে ফুটবল কেন খেলো, বা এখনো খেলছে ফুটবল। এটা আরো যখন আপনারা বড় হবে তখন হয়তো শুনবে যে এখনো ফুটবল কেন খেলছো। তো আমি এটা খুবই একটা ওপেন একটা কোয়েশ্চেন, যে কেন মানে একটা মেয়ে হয়ে, মানে আমরা সবসময় জেন্ডার আর ফুটবল এই জিনিসটা আমরা সবসময় সামনে আনি, যে ফুটবল একটা ছেলেদের খেলা, পুরুষদের খেলা, বাট আসলে তো সেটা না, এটা তোমরা সবাই প্রুভ করে দিয়েছো অলরেডি। তো সেই জন্য আমার একটা প্রশ্ন, যে কারো কাছে সেটা হতে পারে, যে রূপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, রূপনাকে দিচ্ছি বিকজ সেও অনেক লাজুক, ওর মুখ দিয়ে কিছু বলানো খুব টাফ। দেখি আসলে কতটুকু বলতে পারে, এবং ওদের কোনো একটা প্রশ্ন না, করলেই অল্প সবার করে বলো। উত্তর হচ্ছে যে স্যার কি বলবো। তো আপনারা একটু অ্যালাউ করেন, ওদের কাছ থেকে বের করেন আপনারা। সো কেন ফুটবল খেলো, কেন এই স্পোর্টে কেন আসা? ধন্যবাদ সবাইকে। মেয়ে শব্দটা এটা কিন্তু মানে এটা বলা আলাদা করে কি বলবো, যে আমাদের সমাজে কিভাবে দেখে মেয়েদেরকে, আগে কিভাবে দেখতো এখন কিভাবে দেখে। মেয়ে মানেই প্রতিবন্ধকতা ছিল, এখন আমি বলবো না যে এটা আছে, এটা পুরোপুরি শেষ হয়েছে সেটাও বলবো না। আমাদের আমাদের এই ফুটবলে এই সাকসেসের পিছনে যে গল্পটা, এটা শুরুটা তো আমাদের কোচরা বললো এটা অনেক জটিল ছিল, এটা শুরুটা এত ভালো ছিল না যে সবাই আমাদেরকে সাপোর্ট করছে। পরবর্তীতে আস্তে আস্তে যখন আমরা আমাদের সাকসেস আস্তে আস্তে পেতে শুরু করি, তখন সবাই আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে উৎসাহিত করে যে এটা মেয়েরা পারবে, মেয়েরা করতে পারবে। আর সাব চ্যাম্পিয়নশিপের আগেও আমরা যে কঠোর পরিশ্রম করছি সেটা আমাদের কোচরা, আমরা ভোরে মানে যখন সবাই পুরো শহর ঘুমাচ্ছে সেই টাইমে আমরা উঠে ট্রেনিং করছি। স্যাররা আমাদের আগে মাঠে যে আমাদের প্র্যাকটিসে সব কিছু করছে। তো সাকসেস আমাদের আসছে বলেই এটা সবার সামনে আসছে যে আমরা এগুলা করছি। আসলে সফলতা না আসলে না, তার পেছনের গল্পটা কেউ শুনে না, যে কি হয়েছে কিংবা কি করেছি। আমরা নিজেরা প্রাউড ফিল করি এটার জন্য যে মেয়েরা পারে, মেয়েদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। এটার একটা মানে যে কাজটা মানে পথ প্রদর্শক বলা যায়, সেটার অংশীদার আমরা হতে পেরেছি, যে আমাদের দেখেও মেয়েরা উৎসাহিত হচ্ছে। এবং এখন অনেকেই যারা ফুটবল নিয়ে যাদের মন্তব্য খারাপ ছিল, যারা এটাকে ভালোভাবে দেখেনি, তারা এখন এটাকে নিজেদের সন্তান সম্মান করে, এবং তারা নিজেদের যারা আছে তারা নিজেদের সন্তানকেও চায় যে তারা ফুটবল খেলুক, তারা প্লেয়ার হোক। আমার কথা বলতে গেলে, আমি যখন খেলতাম ছোট সময়, আমাদের স্যাররা বলতো এই সাবিনা খাতুন মানে এক নামে চিনত, রূপনা চাকমা। তো তখন থেকে ভাবতাম যে ওনাদেরকে সবাই এক নামে চিনে, যে এরা প্লেয়ার। সবাই আগে আমরা চিনতাম কারণ আমরা প্লেয়ার ছিলাম, এখন অবশ্য এখন সাফের পরে এখন ওনাদের এখন সবাই চিনে আমাদের সবাইকে। তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে ফুটবলে যাব, ফুটবল খেলবো, আমাদেরকেও সবাই চিনবে, আমরাও খেলবো। তো তারপর আমাদের যে কোচরা রয়েছে, এনাদের মতো কোচরা আমাদের সাথে আছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে বলেই আমরা পারছি। আর আমাদের স্যাররা এইভাবে যদি আমাদেরকে উৎসাহ দিতে থাকে, আমাদের পাশে থাকে, তাহলে নেক্সট জেনারেশনের থেকেও ভালো করবে। আর সবাইকে ধন্যবাদ। আর কি ইতিরানী মণ্ডল, পজিশন গোলকিপার। এবং ও কিন্তু অনেক লম্বা, বেশ লম্বা। তুমি তো দাঁড়াও। ফিমেল প্লেয়ার, থ্যাংক ইউ। আমাদের এখানে আখিও রয়েছেন, আখি আজকে আসতে পারেননি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে তারা কীভাবে আসলে প্র্যাকটিস করে। আমাদের ছোটন ভাইরা রয়েছেন, আমাদের টিমের সাথে 3-4 ফরেন অফিসিয়াল রয়েছেন, টেকনিক্যাল ডিরেক্টর, তারপর আমাদের ফিজিও ইভান, পল থমাস স্মলি। ওদের ছোট্ট একটা উদাহরণ এটা দিচ্ছি যে ওরা ট্রেনিংয়ের আগে তাদের ওয়েট মাপা হয়, এবং ট্রেনিংয়ে আসার পরে তাদের ওয়েট মাপা হয়। বিকজ
শুধুমাত্র এটা বোঝার জন্য তারা কি পরিমাণ ঘাম ঝরালো, 200 গ্রাম 300 গ্রাম এই লেভেল পর্যন্ত ওদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, এই সাইন্টিফিক্যালি ওদেরকে কাজ করতে হয়। এবং আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে অফার করা হয়েছে আপনারা এখান থেকে এই প্রোগ্রাম শেষ করে লাঞ্চ করে যাবেন। দে কান্ট, বিকজ দে হ্যাভ এ স্পেসিফিক ডায়েট যেটা তাদেরকে মেনটেন করতে হবে। তারা ইচ্ছে করলে কোথাও বিয়ের অনুষ্ঠানে যায়, প্রোগ্রামে যায়, অনেক প্রোগ্রামে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু সেটা খেতে পারে না, বিকজ দে আর হাইলি ইনস্ট্রাক্টেড হট দে হ্যাভ টু ফলো, হট দে হ্যাভ টু ডু। তাদেরকে কী করতে পারবে, কতটুকু করতে পারবে। রাতও 10টার পর তাদের মোবাইল নিয়ে নেওয়া হয়। দে কান্ট ইউজ দ্য মোবাইল অ্যান্ড দে হ্যাভ টু গো। সপ্তাহে একটা দিন পায়, আমাকে মনে করে দিল বাসা থেকে, স্যার সপ্তাহে একদিন পায়। সপ্তাহে একদিন তারা ফ্যামিলির সাথে কথা বলতে পারে নির্দিষ্ট সময়ে, যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা কিছু থাকে সেগুলো তারা ফলো করতে পারে। সো তাদেরকে কিন্তু খুব ডিসিপ্লিনড একটা শিডিউলের মধ্য দিয়ে যেতে হয়। সো প্লিজ আপনি কন্টিনিউ করেন। স্যার থ্যাংক ইউ এটা আমাদেরকে বলার জন্য, কারণ শুধু যখন সফলতা আসে আমরা তো মানে অর্জনটা দেখে আমরা দেখি যে হ্যাঁ আমাদেরও ভালো লাগছে, আপনারা অর্জন করেছেন, বাট এটার পিছে কত কিছু যে থাকে সেটা সম্বন্ধে আসলে মানে আমরা সাধারণ মানুষ জানি না এগুলা। তো থ্যাংক ইউ এটা বলার জন্য। মাহমুদা ম্যাম আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে এত কিছু সোহাগ স্যার যেটা বললেন, আপনাদের নিজেদেরও তো স্বপ্ন ওদের সাথে জড়িত সব কিছু, তো এই যে ডিসিপ্লিন, এই যে সব কিছু, এটার পিছে মানে কোচ হিসাবে কতটুকু এফোর্ট, কতটুকু আপনাদের ডিরেকশন, কত কিছু গাইডেন্স ওদের পিছে কিভাবে কি আপনি করছেন এটা? আসলে ওদের সাথে আমার 24 আওয়ার্সই থাকা হয়। যেহেতু আমার দুটা মেয়ে বাবু আছে, ওইটা হচ্ছে আমার আম্মার কাছে থাকে, তো 24 আওয়ার্স থাকার কারণে দেখা গেছে সকাল থেকে রাত্র পর্যন্ত মানে সময়টা মাঠে এবং মাঠের বাইরে আমাকে দিতে হয়। আর যেহেতু আমি 24 আওয়ার্স থাকছি, অবশ্যই আমার জার্নিটা সহজে না। আমরা যারা এটার পিছনে কাজ করছি বা মাঠে কাজ করছি, বাইরে কাজ করছি, আমাদের জন্য কঠিন। তবে আসলে সব কিছুই যতই আমি ডায়েট করি না কেন, আমার কিন্তু দিন শেষে একটু ইচ্ছে করে যে একটু যদি খেতে পারতাম বা কিছু। যেমন ডেজার্ট আইটেমের থেকে যারা উপজাতি আছে তাদের মানে বলার কি যে নাপ্পিটা আপনাদের খুব ফেভারেট, তো আমাদের প্লেয়ারও উপজাতি আছে যেহেতু বিভিন্ন শুটকি মিক্সড করে ওই প্রোডাক্টটা তৈরি করা হয়, ওরা বানাচ্ছে মানে আসলে জিলবা লোভ সামলানো যায় না। দেখা যায় শুটকি দিয়ে আমি যদি 2-3 মানে ভাত আর কি মোটার আগে খেয়ে নিই, কিন্তু আসলে আমাদেরও মানতে হয় অজস্র খাবার থাকে। কিন্তু যেহেতু আমি যদি একটু ফেটি হয়ে যাই তাহলে কিন্তু আমি মাঠে অ্যাজ এ কোচ হিসেবে কাজ করতে পারবো না, কারণ আমার সব কাজ কিন্তু দাঁড়িয়ে কাজ না, আমাকে দেখা গেছে মুভ করতে হয়। মাঠে কোনো একটা স্থানে বল চলে গেলে আমাকে কুইকলি বলটা কানেক্ট করতে হয়, দিতে হয়, সার্ভিস দিতে হয়। তো দিন শেষে হচ্ছে জানি মজা লাগে যখন আমি কোনো একটা সাকসেস বা সফলতা পাই, যে আমার এই কষ্টটা আসলে মানে পরিপূর্ণতা পাই যখন আমি যে ভালো একটা কিছু করেছি, দেশকে দিয়েছি। সবাই জানে যে আমরা ফুটবলের সাথে মানে জড়িত বা কি, যখন আমরা একটা ভালো একটা সফলতা পাই তখন মানুষের কাছে মানে যারা সাংবাদিক ভাই আছে তারা হচ্ছে আমাদের আরও বেশি ফেমাস করে দেয়। সোশ্যাল মিডিয়া তো আছেই, যেহেতু বর্তমান যুগ অনেক আপডেট। তো দিন শেষে জার্নিগুলো ভালো লাগে, আর তাদেরও মানে ম্যানেজ করতেও মাঝে মধ্যে ভালো লাগে, আবার একটু কষ্টও লাগে। তাদেরও হচ্ছে মন খারাপ হয় যেভাবে মোটিভেশন করে আসলে আমার ট্রেনিংটা আদায় করে নেওয়া যায়। সব মিলিয়ে দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ। এবং সাংবাদিকরা আপনাদের নিউজ আরও আগিয়ে দিলে আপনার প্রতিটা ডিজার্ভ করেন, কারণ আমাদের রিন প্রেজেন্স, উই আর দ্য চ্যাম্পিয়ন্স। আপনারা সবাই চ্যাম্পিয়ন, এখানে কোচ খেলোয়াড় সবাই, আমরাও চ্যাম্পিয়ন বাংলাদেশ হিসাবে। তো থ্যাংক ইউ সো মাচ। ছোটন স্যার আপনার কাছে যদি একটু বলতাম, তার আগে সবাইকে একটু বলে নিই, এরকম অনেক কিছু আপনারা হয়তো নিউজে দেখেছেন এমন একটা টাইমে যে অন্যরা যখন নারী ফুটবল দলকে নিয়ে আগাতে চায়নি বা অনেক সময় হয়েছে ওই সাপোর্টটা এই ফুটবল দলটা পাচ্ছিল না, তখন ছোটন স্যার একা ওই জায়গায় ছিলেন যে উনি ঠিক করেছেন যে না আমি এদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব। তো স্যার আপনি যদি একটু বলতেন যে এই দলটার পিছে আপনার যে হাত, এটা মানে কেন, কিভাবে, আপনি কি দেখেছেন এদের মধ্যে যেটা আপনাকে আরো জিনিসটা আগিয়ে নিতে সাহায্য করেছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু ছোট ভাই সম্পর্কে বলি। আপনারা আসলে ক্যারেক্টারগুলো দেখছেন তো, মানে তাদের পিছনের গল্পগুলো না জানলে বুঝতে পারবে না। ছোটন ভাই হি ইজ অ্যাট দ্য এজ অফ 56, এই নারী ফুটবল করে 54 54 বছর।
এই নারী ফুটবল কোচিং, জাতীয় আমাদের ন্যাশনাল টিমের খেলোয়াড় ছিলেন, কোচিং পেশায় এসে মেয়েদের ফুটবল নিয়ে জড়িত থাকা, আমাদের মেয়েদের সকল খেলোয়াড়ের কাছে আমাদের মতিঝিলস্থ বাফুফে ভবনে, মতিঝিলের বাফুফে ভবনে 70 জন মেয়ে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এইজ টিমে, আন্ডার 16, আন্ডার 19, আন্ডার 20 এবং জাতীয় দল। এবং আমাদের চতুর্থ তলাটা বাফুফে ভবনের মতিঝিলে, সেটা টোটালি হচ্ছে আমাদের ওমেন্স ফুটবলের জন্য ডেডিকেটেড। ওদের ওখানে থাকা খাওয়া, বোর্ডিং, লজিং, ওদের কিচেন, ওদের ডরমেটরি সব কিছু সেখানে, ওদের অ্যাটাচ বাথরুম আলার রুম, প্রত্যেকটা রুম ওরা শেয়ার করে 2-3 জন মিলে। ওদের সকল মেয়ের কাছে হচ্ছে কি আমাদের ছোটন ভাই হচ্ছে ছোটন স্যার। এই ছোটন স্যার কিন্তু এই ফুটবল করে কিন্তু উনি বিয়েটাও আসলে অনেক দেরি করে করছেন, অনেক শেষে এসে জোর করে ফ্যামিলির সাথে কথা বলে অ্যাট দ্য এজ অফ 46 বছর বয়সে, 8 বছর আগে উনি বিয়ে করেছেন। সো এই ফুটবলের জন্য কিন্তু এই ভদ্রলোকটা মানে নিজের ঘর সংসার এগুলো কিন্তু আসলে ভুলে গিয়েছিলেন। আমরা মনে হয় ছোটন ভাই ডিজার্ভ করে খুব বড় একটা হাততালি আমাদের সকলের পক্ষ থেকে। সো থ্যাংক ইউ, আমি ছোটন ভাইকে দিচ্ছি, তার মুখ থেকে তার কথাগুলো শুনি। থ্যাংক ইউ সোহাগ ভাই, সবাইকে ধন্যবাদ। আসলে আমি 2008 সাল পুরোটাই ছিলাম সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের সহকারী কোচ, মানে হাইস্ট লেভেল অফ ফুটবল বাংলাদেশ। তো পরের বছর 2009 সালে আমাদের 10 সালে 11তম এসএ গেমস হবে ঢাকায়। তো সেই জন্যে মহিলা দল গঠন করা হলো। তো সেখানে আমাকে বাবুবের থেকে আমাকে নিয়োগ দেওয়া হলো মহিলা টিমের। পুরুষ টিমের আপনার হাইস্ট লেভেল থেকে একদম মহিলা টিম, মানে তখন আমাদের মহিলা টিম মাত্র পথ চলা শুরু। তো এখানে আপা যেটা জিজ্ঞেস করলো, আসলে আমার ওখানে চিন্তা ছিল যে এখানে আসলে কাজ করার আছে, কারণ এখানেই উন্নতি করার জায়গাটা আসলে এখানে আছে। কারণ হাঁটি হাঁটি পা করে চলা, কারণ আমাদের এখানে 6টা জেলা নিয়ে আসলে আমাদের মহিলা ফুটবল টিম 6টা জেলা থেকে আসতো। তো 36 জন প্লেয়ার নিয়ে আমরা মহিলা কমপ্লেক্সে আমরা ক্যাম্প শুরু করলাম। সেই সময় আমাদের মাহমুদা আক্তার আমাদের আজকের অ্যাসিস্ট্যান্ট কোচ, এরাই সেই সময় আমাদের জাতীয় দলের খেলোয়াড়। আর মজার ব্যাপার হলো আপনার 34 জন খেলোয়াড়ের সবাই বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসছে, মানে হ্যান্ডবল, আর্চারি, কাবাডি, ভলিবল, টাইকোয়ান্ডো, এই জায়গা থেকে খেলোয়াড়গুলো আসছে। তো আমরা ক্যাম্প শুরু করলাম, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদেরকে সহযোগিতা করলো এই এসএ গেমসের জন্য। তো আমরা 6-7 মাস ট্রেনিং করলাম, করে আমরা প্রথম আমরা পাকিস্তানের সাথে আমরা জয় পেলাম, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে জয় পেয়ে আমরা প্রথম একটা ফুটবলে একটা পদক পেলাম, ব্রোঞ্জ পদক পেলাম, মানে 2010 সালে। তারপরে ওই বছরে আমরা কক্সবাজারে সাউথ এশিয়ান ফার্স্ট আমরা সাব ফুটবল, যেটা আপনার ওমেন্স ফুটবল সিনিয়র, সেখানে আমরা অংশগ্রহণ করলাম। আমরা সেমিফাইনালে উঠলাম, ওইখানে আমরা 2-3টা জয় পেলাম। এই প্রথম আমরা 5-6টা জয় পেলাম। তারপরে বছর আমরা অলিম্পিক বাছাই খেললাম 2011 সালে। তো এরপরে দেখা গেল কি আমাদের যে একটা ডিসিপ্লিনে যদি মানে ফুটবল স্পেসিফিক কোনো খেলোয়াড় এখানে নেই, মানে 1.5 মাস ফুটবল খেলে, 1.5 মাস কাবাডি খেলে, 1.5 মাস আর্চারি খেলে, এদেরকে নিয়ে আসলে বেশি দূর ফুটবলে আগানো সম্ভব না। তখন আমরা আমাদের চেয়ারম্যান কিয়নাপা, আমাদের সোহাগ ভাই, মানে যারা আমাদের কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে আমরা, বিশেষ করে আমার একটা উপলব্ধি হলো, আমি চিন্তা ভাবনা করলাম যে এটা বেশি দূর আগানো সম্ভব না। তখন আমাদের মাননীয় চেয়ারম্যান কিয়নাপা প্ল্যানের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় একটা টুর্নামেন্ট করলেন, সারা বাংলাদেশে 42টা জেলা অংশগ্রহণ করলেন সেখানে। তো সেখান থেকে আমরা 42টা জেলা থেকে টুর্নামেন্ট হলো, সেখানে আমরা 210 জন খেলোয়াড় বাছাই করলাম। আর এখানে আমাদের চেয়ারম্যানের একটা মানে আপনার কী বলবো প্ল্যান খুব আমার ভালো লেগেছিল, সেটা হলো 210 জনকে বাছাই করে সেখানে 7টা ভেন্যুতে আমরা 30 জন করে ভাগ করে, বাফুবের 14 জন কোচ, এদেরকে আমরা 1 মাস ট্রেনিং করানোর পরে ওই 210 জনকে 14টা টিমে বিভক্ত করে টুর্নামেন্ট হয়। সেখান থেকে আমরা 46 জন খেলোয়াড় আমরা ঢাকায় বাবুবে ক্যাম্পে নিয়ে আসি, তারাও অংশগ্রহণ করে আপনার এএফসি আন্ডার 16 কোয়ালিফিকেশন 2014 সালে। তো এইখানে আজকে আমি মনে করি যে আমাদের আজকে সঞ্জিদা, মারিয়া, কৃষ্ণা, তারপরে আপনার আখি, রূপনা, চাকমা, মনিকা, এরাই আপনার মানে আমাদের যে একটা স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল যে ফুটবল স্পেসিফিক প্লেয়ার নিয়ে আসা।
তো এই গ্রুপটাই আজকে আসলো এবং তারা কিন্তু ওই বছরই প্রথম আমরা যখন 14 সালে খেললাম এফসি অনূর্ধ্ব 16 কোয়ালিফিকেশনে, জর্ডান এসে ঘোষণা দিয়েছে প্রেস কনফারেন্সে যে ওরা চ্যাম্পিয়ন হবে। আর প্রথম খেলায় আমাদের এই মেয়েরা আপনার জর্ডানকে হারিয়ে দেয়। তা আমি মনে করি যে এখান থেকে আমাদের পথ চলা শুরু। ওই টুর্নামেন্টে আমরা আরব আমিরাতকে 6 গোল দিয়েছি, আমরা কিরগিজস্তানকে 10 গোল দিয়েছি, আমরা ইন্ডিয়ার সাথে এবং ইরানের সাথে আমরা 1 গোল করে 2 গোল খেয়ে হেরেছি, আমরা থার্ড হয়েছি ওই টুর্নামেন্টে। তা আমি মনে করি যে আমাদের এই পথ চলা শুরু। আর এখানে আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের এটাকে, তখন আমাদের ক্যাম্প হতো 1 মাস, 1.5 মাস, 2 মাস। তো আমাদের মাননীয় সভাপতি চিন্তা করলেন 16 সালে যখন আমরা থাইল্যান্ডে কোয়ালিফাই করলাম, আপনার 47টা দেশের 8 নম্বর হয়ে আমরা থাইল্যান্ডে কোয়ালিফাই করলাম ফাইনাল রাউন্ডে। তো সেখানে উনি উপলব্ধি করতে পারলাম আমরা যখন এখানে কিরগিজস্তানকে 10 গোল দিয়েছি, আমাদের খেলতে হবে নর্থ কোরিয়ার সাথে, সাউথ কোরিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে। তো আমাদের তখন কি অবস্থা হবে? এই অবস্থাই হবে। তো উনি চিন্তা করলেন এই 36 জন খেলোয়াড় নিয়েই আমাদের বাবু ভবনে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু করলেন। তো এই দীর্ঘমেয়াদী ক্যাম্প 16 সালের অক্টোবরে শুরু হয়েছিল, সেটা সমাপ্তি হয়েছে আমাদের। এর মধ্যে আমরা 15 চ্যাম্পিয়ন হয়েছি সাব, আমরা 19 চ্যাম্পিয়ন হয়েছি, 18 চ্যাম্পিয়ন হয়েছি এবং ফাইনালি আমরা 6 বছর একসাথে আমাদের এই মেয়েরা কঠোর অনুশীলন করেছে। আমাদের মেয়েদের বাবা মারা স্যাক্রিফাইস করেছে। তারা আপনারা জানেন যে অনেক সময় ঈদেও, পূজা, বড়দিনেও তারা আপনার বাড়িতে যায়নি, তারা বাবু বনে দেখেছে। স্টাফরা শুনেছেন যে অনন্যার কাছে যে 24 ঘন্টা হাজব্যান্ড ওয়াইফ, অনন্যার হাজব্যান্ডও আমাদের সহকারী, আমার সহকারী মিস্টার মাহবুর রহমান লিটু, স্টাফরা 24 ঘন্টায় আপনার এখানে থেকেছে। ফলেই আমরা কিন্তু আমাদের লক্ষ্য ছিল, আমাদের সভাপতির লক্ষ্য ছিল যে আমরা সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হবো 24 সালে, কিন্তু আমরা 22 সালে চ্যাম্পিয়ন হয়েছি। আমি মনে করি যে ফুটবল ফেডারেশনের আপনার অক্লান্ত পরিশ্রম এবং হলো কোচিং স্টাফ, খেলোয়াড়ের ফ্যামিলি এবং আমাদের অনন্য বলেছে যে আমাদের সাংবাদিক ভাইরা প্রথম থেকে আমাদের মহিলা ফুটবলের সাথে ছিলেন সার্বিক সহযোগিতায়। তো সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমি মনে করি যে আমাদের আজকে এই মানে সাব চ্যাম্পিয়নশিপের কাছে আমরা চলে আসছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। এটার সাথে একটু যদি মাউন্টেন ম্যাম একটা অ্যাড করতাম আমরা, যে এতগুলা বিজয়, তো আমাদের বাংলাদেশ দল হিসাবে কি ছিল যেটা আপনি কোচ হিসাবে মনে করেন যে অন্যদের ছিল না? আমাদের আমরা সবাই একত্রিত ছিলাম, মানে বন্ডিং যেটা বলা হয়। আর সবচেয়ে বলবো যে আমাদের কাজী সালাউদ্দিন স্যার, মাহফুজ আক্তার কিরণ, আমাদের আবু নাইম সোহাগ স্যার এবং আমাদের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, এই 4টা মানুষ মিলে একটা বটগাছ বলেছি আমি এই কারণে যে যখন দেখবেন যে জ্বর হোক, বৃষ্টি হোক, আমরা কিন্তু আশ্রয়টা নেই বটগাছে। আর আমরা ছোট ছোট চারা, বটগাছের আশেপাশে দেখবেন ছোট ছোট চারা হয়ে থাকে, কিন্তু যখন আমরা একটা সফলতা বা কোনো কিছু চূড়ায় উঠি তখন কিন্তু ওই বটগাছটাকে আগে প্রেজেন্ট করি। আমি মানে এই প্রোগ্রামে ঢুকতে অনেকগুলো ক্যান্টিনতেও ঘুরেছি, তারপর প্রোগ্রামগুলোতে দেখেছি যে বটগাছগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি বলবো যে এই যারা আমাদের অফিসিয়ালরা আছে, তারপর আমাদের প্রেসিডেন্ট স্যার মাহফুজ আক্তার কিরণ, আবু নাইম সোহাগ স্যার, গোলাম রব্বানী ছোটন স্যার, আমরা তো সবাই একসাথে আছি। আসলে একসাথে না থাকলে আমার মনে হয় কি আমরা এই সফলতাটা পেতামই না। আমার মনে পড়ে যে যখন আমাদের ফাইনাল ম্যাচ নেপালের সাথে, তখন স্যার ড্রেসিং রুমে সবসময় বলে এই কথাগুলো। তো স্যার বললে যে আর একটা খেলা, আর একটা জয়, যাই হোক মাঠে হার জিত আসলে হবেই, কারণ সব টিমই চাবে যে আপনি জিতার জন্য এসেছেন, কেউই চাবে না যে আপনি হেরে যান। তো স্যার শুধু বলে যে এত লাখো লাখো শহীদের দিকে তাকিয়ে, স্বাধীন দেশের দিকে তাকিয়ে, এত যুদ্ধের সময় মা বোনের সম্মানের দিকে তাকিয়ে আর একটা খেলা তোমরা খেলো। আমি স্যারকে সবসময় বলি যে স্যার, সবার বয়েজে পাওয়ারটা থাকে না যে পাওয়ারটা আপনার বয়েজে আছে। হ্যাঁ, আমি যদিও নিজে একজন নারী কোচ, যখন মাঠে কাজ করি স্যার যদি বলে এই আরেকটু জোরে, মানে প্লেয়ারের সাথে সাথে আমার মনে হয় কি যে আমি 100-এর থেকে আরেকটু 100 এনার্জিটা পেয়েছি। আমি স্যারকে সবসময় বলি যে স্যার এটা আমার মনে হয় এটা আপনার একটা গড গিফট। তো সব মিলিয়ে বলবো আসলে এই মানুষগুলো থাকাতেই আমাদের এই সফলতাটা। আর সবচেয়ে বেশি
বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমরা যে নারী হয়ে যতটুকু লাঞ্ছিত হয়েছে, আমার মনে হয় সাব জয়ী হওয়ার পরে সেটা স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন অফিসের মেয়েদেরও অনেকটা সম্মান বেড়েছে। মানে আগে কথা বলার সময় যেভাবে মানে পুরুষরা বলতো হয়তো বা একটু মানে সমন্বয় করে হয়তো বা কথা বলে বা তাদের সাথে বিহেভটা ওরকম করে, কিন্তু আমি মানে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে কোনো কাজ করার আগে আপনাকে সবাই বলবে যে আপনি পারবেন না, তোমার দ্বারা হবে না, এটা কমন একটা ডায়লগ। তো আমার দ্বারা হবে না যেটা, সেটা ছেলেদের দ্বারা হবে, তা আমি চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমরা সাপোর্ট করি না, দেখি না কত দূর যায়। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা পারি না, হবে না, যাবে না, করবে না, অর্ধেক যাওয়ার পরে জার্নিটা দেখা গেছে যে ব্যাক করে আসি, আর যারা ব্যাক না করে তারাই দেখা গেছে টু দ্য টুমোরো সাকসেসফুল হয়। তখনই বলে আল্লাহ তুই এবার কীভাবে সাকসেস হলি রে, তোকে না এতজনে এত কথা বলেছে। তখনই যারা আপনাকে অপমান বা কটু কথা বলেছে তারাই সবার আগে আপনাকে কংগ্রেচুলেশন ওয়ার্ডটা ইউজ করবে বা শুভেচ্ছা ইউজ করবে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, জানিস ওর জন্য আমি এই করেছি সেই করেছি। অথচ উনি কিন্তু আপনাকে কটু কথা বলেছে, কিন্তু এটা হয়তো বা আপনি মনে রেখেছেন, সে মনে রাখেনি। তো দিন শেষে বলবো যে ছেলে মেয়ে সবাইকে সমান তালে দেখবেন, সাপোর্ট দিবেন। যদি আমরা নিজেরা সৎ থাকি, বাবা মাকে অবশ্যই, বাবা মা বুঝবে না, কারণ বর্তমান সমাজে মানে এমন বাজে কুটনিকে মানে বলতে বলতে মানে ব্রেন আমাদের হ্যাং করে ফেলে। বুঝবে না, বুঝাতে হবে, বারবার মোটিভেশন করবেন। বাপ মারা বুঝবে না, বুঝাবেন যে এটা করলে আচ্ছা দেখো না আমি কত দূর যেতে পারি। তো দিন শেষে বলবো যে মাইন্ডগুলো আমাদের চেঞ্জ করতে হবে, কারণ যুগ অনেক আপডেট হচ্ছে। আমরা বাংলাদেশ ছাড়া অন্যান্য কান্ট্রিতে গেলে এই প্রবলেমটা হয় না, ছেলেরা ছেলেদের কাজ করছে, মেয়েরা মেয়েদের কাজ করছে। যখনই আমরা হাফ প্যান্ট পরি এটা করা যাবে না, এটা তো ছেলেদের খেলা। ক্রিকেট খেলে এই ব্যাটিংটা তো তোমার না, এটা ছেলেদের। ব্যাডমিন্টন সবই যদি ছেলেরা করে তাহলে আমরা মেয়েরা কি সংসারের শুধু হাড়ি আর খুন্তি নাড়বো, কাজ করবো? কারণ দিন শেষে আমি যখন একটা পুরুষের জন্য মানে আমাকে তৈরি করা হয়েছে, সৃষ্টিকর্তা আমাকে তৈরি করেছে, দিন শেষে আমি নারী রান্না করলেই কিন্তু সে অন্যটা খাচ্ছে। আমি নারী সব কিছু গুছানোর পরে কিন্তু সে অফিসে ওগুলো নিয়ে যেতে পারছে। আমি নারী আছি বিদায় আমি কিন্তু আমার বাচ্চাকে ক্যারি করতে পারছি, সব কিছু আমার উপর ডিপেন্ডেন্ট। তাহলে তুমি করতে পারলে আমি করলে সমস্যা কি? শুধু আমি এতটুকু বলতে চাই যে যে ইভেন্টে আছেন ওই ইভেন্টটি চেষ্টা করবেন যে মানে ধর্মীয় হোক বা পার্টনারশিপটা হোক তৈরি করতে, তাহলে অনেক কিছু না মানে নিজেদের মধ্যে ডিসকাস করে আগানো যায়। যদি আপনার অন্য ইভেন্টের হন এটা না মেনে নেয় না। তো দিন শেষে বলবো সবাইকে ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাকে। খুবই এমন কয়েকটা কথা বলেন যেটা মানে প্রতি নারীরা এটা রিলেট করতে পারবে, শুধু খেলাধুলা দিয়ে না, অফিসে বাইরে সমাজ অনেক বড় একটা জিনিস, যেটা হয়তো ওটা পার করে আমাদের অনেক কিছু করতে হয়। তো আমি একটু খেলোয়াড়দের কাছে যে একটু জানতে চাচ্ছি, যার ইচ্ছা বলতে পারেন, এই যে সমাজের কারণে যেটা হয়, অনেক পরিবার বাবা মা যেটা বলে যে না হয়তো ফুটবল খেলো না, খেলতে দিতে পারবো না, এরকম একটা বিষয় চলে আসে, মানে সমাজ কি বলবে, বা হয়তো দেখা যায় আশেপাশে কথা বলছে যে আপনার মেয়ে ফুটবল খেলে এটা নিয়ে। তো এরকম কোনো বাধা কোনো কিছু যেটা হয়তো আপনারা সম্মুখীন হয়েছেন এরকম পরিবারে, ফুটবল খেলতে আসার আগে মাঝখানে সেটা যখনই হোক, আপনাদের পরিবার থেকে হয়তো এরকম কিছু যেটা ফেস করেছে তারা? আসলে আমি যখন শুরু করছি, আমি হচ্ছে 2012 সালে আমি শুরু করছি, তখন হচ্ছে প্রাইমারি লেভেলের একটা খেলা স্যার ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। তখন হচ্ছে আমি স্কুলে যাইতাম, তখন স্যাররা হচ্ছে মানে এই খেলাটার জন্য অনেক প্লেয়ার বাছাই করতো। তো স্যাররা অনেক মানে খেলা দিত, তেমন কোনো কিছু ছিল না। তখন হচ্ছে প্রত্যেকটা হচ্ছে প্রাইমারি লেভেলে বাধ্যতামূলক এটা ধরতে হইব, এটা বলছিল। তখন আমি যখন শুরু করছি তখন কিন্তু মজায় মজায় আমি শুরু করছিলাম যে আসবো, যাবো, খেলবো স্কুলে, তারপরে খেলা শেষ করে আবার বাসায় চলে যাবো। কিন্তু আস্তে আস্তে যখন মানে এটা মানে উন্নতি করতে থাকে, প্রাইমারি লেভেল খেলছি আমরা মানে কি বলে হচ্ছে বিভাগীয় লেভেলে খেলছি, তখন আস্তে আস্তে যখন আমি উঠতেছি মানে তখন ফুটবলটাকে বুঝতেছি। আগে তো ফুটবল বুঝতাম না, মজার জন্য খেলতাম। তখন আস্তে আস্তে একটু একটু বড় হইতেছি, তখন বলে
আর যাইও না স্কুলে যাওয়ার খেলায় যাইও না। আমি বলতাম কেন, খেলি না। তখন বলতো না খেলা যাবে না, এটা মেয়েদের খেলা না, ছোটো ছিল তখন খেলছো, এখন আর খেলা যাবে না। তখন অনেক সময় কি করতাম, মানে তখন তো বাড়ি থেকে বকা দিত, তো লুকায় লুকায় যাইতাম, মানে খেলার ব্যাগটা পিছনে লুকায়া বইগুলো সামনে নিয়ে যাইতাম যে স্কুলে যাইতেছি। যখন ছুটি দিয়ে দিত তো প্র্যাকটিসের জন্য মানে 4টা পর্যন্ত আমাদের ক্লাস থাকতো, তো ছুটির পরে সবাই বাসায় চলে যাইতো, যারা আমরা খেলতাম তারা থাকতাম। তখন বাসা থেকে মানে অপেক্ষা করতে সবাই চলে আসছে, ও আসে নাকি। তখন বাসায় গেলে অনেক বকা দিত, আমি অনেক মার খাইছি খেলার জন্য। মার দিত আর যাওয়া যাবে না, স্কুলে যাইতে দিব না তোমারে। তারপর লুকায় লুকায় অনেক কিছু, অনেক মার খাইছি। তো আস্তে আস্তে যখন মানে ভালো করতে থাকি তো বলে এটা করো না, এটা করলে পাপ হবে, এই সেই অনেক কথা বলতো। তো আমি তাও অনেক লুকায় লুকায় খেলতে গেছি। তারপরে হচ্ছে 2017 সালে হচ্ছে আমি ন্যাশনাল টিমে ডাক পাই। তখন হচ্ছে ন্যাশনাল টিমের হচ্ছে লং টাইম ক্যাম্প করাতো এখানে, তো বাসা থেকে একদম এখানে চলে আসছি। তো কয়েকদিন থাকার পরে বলে বাসায় চলে আসো, বাসায় চলে আসো। আমাকে এখান থেকে তো দিবে না বাসায় যাইতে, এখানে খেলতে হবে। তো আস্তে আস্তে মানে অনেক বকা খাইছি আমি, অনেক মায়েরও খাইছি যে খেলতে হবে না, মানে সমাজে বলে কি যে তুমি খেললে তোমার বিয়া দেওয়া যাইব না, তোমার বিয়া হইব না, এরকমও কথা বলছে। তো আমি বলছি বিয়া না হইলে না হোক, আমি খেলবো। তাও এরকম গ্রাম, আসলে আমরা তো অনেক একদম গ্রাম থেকে আসছি, আমরা মানে একদম গ্রামে থেকে আসছি। গ্রামের মানুষ কিন্তু এগুলা বুঝে না আসলে, মানে ফ্যামিলি থেকে বেশি না করতো, কারণ ফ্যামিলির মানুষরা মানে বাইরে থেকে বলতো তোমার মেয়ে খেলতেছে, খেলতে দিও না, ওইখানে যাইতে দিও না, ছেলেদের মতো পোশাক পরে, হাফ প্যান্ট পরে। মেয়েরা কি হাফ প্যান্ট পরে কি খেলা যায়, এরকম করে কথা বলতো। তা হচ্ছে আমি বাসায় বুঝাইতাম কি যে ওদের কথা শুনো না, আচ্ছা আর কয়েকটা 2 বছর আর খেলবো, তারপর আর খেলবো না, এরকম করে মানে আস্তে 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 যখন এবার হচ্ছে লাস্ট আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি, তখন বাসায় গেছি। তখন আমাকে দেখতে অনেকেই আসছে যে ও টিভিতে দেখছি ও খেলতেছে, টিভিতে দেখছি, আমরা অনেক প্রোগ্রামে দেখছি, যা একটু দেখে আসি। তখন আমি বাসায় যাওয়ার পর একদম বাড়িতে ভিড় জমে গেছে যে একটু দেখে আসি, তখন একটু ছবি তুলে আসি। আসলে যখন শুরু করছি তখন কিন্তু এরকম ছিল না, অনেক বকা, অনেক মায়ের, অনেক কিছু করার পর আজকে এই সাফল্য হওয়ার পর সবাই আসলে দেখতে আসে, শুনে, পিছনের গল্পগুলো আসলে শুনে। ধন্যবাদ। ধন্যবাদ শামসুন্নাহার। আসলে আপনাদের সবাইকে মানে ওই কৃতিত্বটা আমরা দেই না, যা যত বাধা যত কিছু পার হয়ে আপনারা আসেন এই পর্যন্ত। এবং শুধু এই জন্য না, আপনারা আমাদের আগামীর যে ফুটবলাররা আছে তাদের জন্য আপনারা পথ অনেকটা সহজ করে দিয়েছেন। সোহাগ স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই যে পরিবার বা সবাই যারা হয়তো অনেক কিছু আশা করে যে কীরকম হবে বা চিন্তা করে মেয়েদেরকে নিয়ে যে আগামীতে কি হবে, কি, যেহেতু আমাদের সমাজটা এখনও ওরকমই না, তো বাফুফে অ্যাজ আ অর্গানাইজেশন মানে কি সেই জিনিসটার জন্য স্ট্যান্ড করে বা কি দায়িত্ববোধ নিয়ে সেটাকে আপনার হয়তো পরিবারদেরকে আপনারা আশ্বস্ত করতে পারেন এইসব বিষয় নিয়ে যে না মেয়েরা ঠিক আছে এখানে, বা ওদের আগামীটা অনেক। ধন্যবাদ। আমরা আসলে যেটা বলতে চাই যে আমরা আমাদের নারী ফুটবলের জন্য, নারী ফুটবলারদের জন্য, নারী ফুটবলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড বা একটা মানে ভরসার একটা জায়গা, ট্রাস্ট করার একটা জায়গা আমরা ক্রিয়েট করতে চাই। এবং ফুটবল মানে এই যে এই টিমটা যে আসলে এত দূর এসেছে, একটা সাকসেস যে তারা পেয়েছে, এটা কিন্তু একটা টিম না, এটা কিন্তু একটা ফুটবল ফ্যামিলি, এটা কিন্তু একটা ফুটবল ফ্যামিলি। তারা দিন শেষে আমাদের এই মেয়েরা, এই যে যারা আপনাদের সামনে আছে এখানে, ওরাও কিন্তু, ওদেরও কিন্তু নিজেদের মতো করে তাদের লাইফ রয়েছে, তারা তাদের মতো করে অনেকেই ভালো ডান্স করে, তারাও বার্থডেতে তাদের জন্য তারা নিজেরা কনফাইন্ড হয়েতে নিজেদের মতো করে কেক কাটে। আমি জানি না, হয়তো বা সে কেকটা তারা শেষ পর্যন্ত খুব অল্পটুকুই খেতে পারে, বিকজ কেক খাওয়া তাদের জন্য আসলে মানে অ্যালাউড না। তো তাদের মতো করে তারা নাচ করে। তারা গত দুদিন আগে প্রথম আলোর একটা স্পোর্টস অ্যাওয়ার্ড ছিল, সেখানে আমাদের কয়েকজন খেলোয়াড় তারা ফ্যাশন শো করেছে। সো অনস ইয়ার সেলিব্রিটি লেভেলটাতে যখন আপনি পৌঁছে যাবেন, তখন কিন্তু আপনার জন্য অনেক কিছুই আসলে অপেক্ষা করে, অনেক কিছুই থাকে। এখানে
আমি অবশ্যই আমি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহসভাপতি এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। নাবিল ভাই, আপনি এখানে উপস্থিত আছেন, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এবং ইফ ইট ইজ পসিবল, আপনি যদি স্টেজে আসেন, আমাদের বাফুফের একজন সহসভাপতি রয়েছেন যারা আসলে যাদের তত্ত্বাবধানে, কাজী নাবিল আহমেদ, যাদের তত্ত্বাবধানে আমাদের এই লিড ফেস্টটি আয়োজিত হতে যাচ্ছে। এবং নাবিল ভাই কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের এই টিমটি যেন এখানে আসে, সেটার জন্য কিন্তু তার সাথে আমার 4 থেকে 5 বার কথা হয়েছে। এবং আমরা কিন্তু আসলে এক প্রকার আমাদেরকে তারা মোটিভেট করেই কিন্তু এখানে নিয়ে এসেছে যে আসলে সবাই আসলে এখানে মিডিয়া থাকবে, এখানে ডিগনিটরিস্টরা থাকবে, এখানে লিটারেট বা এনলাইটেড পার্সনরা থাকবে, যাদের সামনে আমাদের মেয়েরা কথা বললে আমাদের ওমেন্স ফুটবল সম্পর্কে আসলে সবাই জানতে পারবে। আমি যেটা বলছিলাম আসলে, যেটা আমাকে কিছুক্ষণ আগে ছোটন ভাই মনে করিয়ে দিল, মানে আসলে ভরসার জায়গাটা কিভাবে তৈরি হয়। আমরা 2016 সালে আমাদের নারী ফুটবলের সকল খেলোয়াড়দের বাবা মাদেরকে একদিনের জন্য হোটেল সোনারগাঁতে নিয়ে এসে তাদেরকে সেখানে রেখে সারাদিন তাদের সাথে সেমিনার করে তাদেরকে বুঝিয়েছি যে এদেরকে নিয়ে আসলে আমরা কী করতে চাই। কারণ বাবা মা তো দিন শেষে কান্ট্রি সাইড, সেই গ্রাম থেকে একটা ফ্যামিলি তার মেয়েকে ছেড়ে দিচ্ছে, সে কোথায় যাচ্ছে, কার কাছে থাকবে, কি হবে না হবে, থাকা খাওয়া, এটা করে লাভ কি, এটার সাথে লাইফের কোনো সম্পর্ক রয়েছে কি না, এটা নিয়ে তার ভবিষ্যৎ জীবনে কী হবে, অনেক কিছু কিন্তু তাদেরকে বোঝাতে হয়েছে। সেখানে আমরা ছিলাম, আমাদের অর্গানাইজাররা ছিল, আমাদের এখানে ফরেন অফিসিয়ালরা ছিল, সবাই মিলে কিন্তু তাদেরকে আমরা বুঝিয়েছি। এবং এখন যখন তারা সাকসেস আসছে, দেখেন তারা কিন্তু এখন ক্লাব দলে খেলছে। তারা খেলে আমাদের নারী দলের এক একজন খেলোয়াড় কিন্তু ন্যূনতম তারা ক্লাব লেভেলে খেলে 4 থেকে 5 লক্ষ টাকা তাদের ক্লাবের কাছ থেকে তারা পায়। নট অনলি দ্যাট, বাফুফের কাছ থেকে তারা মাসিক একটা খুব বেশি ভালোও বলবো না, আবার খারাপও বলবো না, বাফুফের কাছ থেকে তারা মাসিক একটা সম্মানই পায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু দিন শেষে যখন তারা ভালো করছে, তাদের জন্য এখানে খ্যাতি রয়েছে, অর্থ রয়েছে, যশ রয়েছে, তাদের পরিবারের জন্য তারা পরিবারের জন্য আর্থিক উপার্জন করতে পারছে। এবং অনেকেই কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের মাহমুদা সেও কিন্তু আমাদের একটা সময় আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওমেন্স টিমের কিন্তু খেলোয়াড় ছিলেন। এবং তারা একটা পর্যায়ে ওমেন্স টিমের খেলোয়াড় হওয়ার পরে তারা আস্তে আস্তে তারা বিভিন্ন কোচিং কোর্স করে আজকে সে একজন প্রশিক্ষক হয়েছেন এবং অনেকদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাজ করেছেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা সবার কাছে বলতে চাই, আমাদেরও কিন্তু আসলে আমাদেরও কিন্তু আসলে সীমাবদ্ধতা রয়েছে। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে দিয়ে আমরা আমাদের এই মেয়েদেরকে নিয়ে কাজ করছি। এখানে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান যারা আমাদের সাথে রয়েছেন, ঢাকা ব্যাংক আমাদের স্পন্সর প্রতিষ্ঠান রয়েছেন, আমাদের এখানে ইউনিসেফ আমাদের স্পন্সর প্রতিষ্ঠান রয়েছেন। সো তাদের সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সেই যে কন্ট্রিবিউশন, সেগুলো নিয়ে আমাদের ওমেন্স ফুটবলের বিভিন্ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আপনাদের কাছে অ্যাপিল করতে চাই, আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদের পজিশন থেকে যদি এগিয়ে আসেন, সোসাইটাল এই কজগুলোতে যদি আপনারা কন্ট্রিবিউট করেন, অবশ্যই আমাদের পক্ষে, আমাদের এই সোনার মেয়েদের পক্ষে অবশ্যই ভালো কিছু করে দেওয়া সম্ভব। আমরা আমাদের সাউথ এশিয়ান এখন চ্যাম্পিয়ন, আমাদের সাউথ এশিয়ান লেভেলের গণ্ডি পেরিয়ে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের এশিয়ান লেভেলে যোগ দেয়া। এবং এশিয়ান লেভেলটা কিন্তু খুব বেশি ইজি তা কিন্তু না, বিকজ ওমেন্স ফুটবলে এশিয়া কিন্তু চ্যাম্পিয়ন। উই হ্যাভ জাপান, উই হ্যাভ কোরিয়া, উই হ্যাভ চায়না, দে আর দ্য লিডিং টিম। অফকোর্স ব্রাজিল বা আরও ইউরোপিয়ান দিয়ে একটা দল তারা ভালো করে, তারা বরাবর বিভিন্ন সময় তারা চ্যাম্পিয়ন হয়, বাট জাপান কিন্তু ওমেন্স ফুটবলের চ্যাম্পিয়ন দল। গত 1-2 এডিশন আগে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু জাপান চ্যাম্পিয়ন হয়েছে। সো আমাদের এশিয়াতে কিন্তু হচ্ছে কি লিডিং ওমেন্স ফুটবলের লিডিং টিম রয়েছে। সো তাদের সাথে কম্পিট করা, তাদের লেভেলে যাওয়া, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং সেই পথটা কিন্তু এত সহজ না, সেটার জন্য আমাদের কান্ট্রি লেভেলে আমাদের সাপোর্ট লাগবে, আমাদের সরকারি সহায়তা লাগবে, স্পন্সরদের সহায়তা লাগবে। আপনারা যারা আমাদেরকে বিভিন্ন সময়ে সাপোর্ট দিচ্ছেন, আপনারা আমাদের যাদের ওমেন্স ফুটবলকে ফলো করছেন, যেটা আমাদের শামসুন নাহার বললো, ওরা দেশে আসার আগে আমাদেরও কল্পনা ছিল না ওই দিন যে আসলে সারা দেশব্যাপী আমাদেরকে এভাবে করে আমাদের এই টিমটাকে রিসেপশন দেওয়া হবে। আমরা ওদেরকে এয়ারপোর্টে বরণ করতে যাওয়ার পরে বুঝতে পারলাম, ছাদখোলা বাসে ওরা ওঠার পরে বোঝা গেল যে আসলে ওরা কি করেছে এবং এটা কিভাবে করে আপনাদের মনে ওরা জায়গা করে নিয়েছে। অ্যাট এ টাইম 28 থেকে 30টা ওরা এয়ারপোর্ট থেকে মতিঝিলে পৌঁছতে ইটস এ জার্নি অফ 1.5 থেকে 2 ঘন্টার একটা জার্নি। বাট ওই দিন ইট টুক 7 আওয়ার্স, লিটারালি 7 আওয়ার্সে একটু বেশি লেগেছে, 7 আওয়ার্সে বেশি লেগেছে। ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে ওরা ওর জন্য ঠিকভাবে বসে বা করে
ওই যে বাসে উঠিয়ে দিয়ে যদি ঢুকছে, বাস লক করে দিছে, সিকিউরিটি বলতেছে এখন আর বাস থেকে নামানো যাবে না, যদি আপনাকে নামাতে যাই এই গেট যদি খুলতে হয় এই গেট ভেঙে ফেলবেন। আচ্ছা, বাসের মধ্যে ঢুকে গেলাম, এবং তারপরে যেটা হলো অ্যাট এ টাইম 28 থেকে 30টা টেলিভিশন চ্যানেল লাইভ করছে সে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যতই আগাচ্ছে ততই কিন্তু আসলে ক্রাউড স্রোত সব কিছু বের হয়ে যাচ্ছে। আমরা দুঃখ প্রকাশ করছি ওই দিন সারা ঢাকা শহরে যেভাবে করে যানজট বা অন্যান্য যে বিষয়গুলো হয়েছিল সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বাট তারপরও আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের অগ্রযাত্রাটা, আমাদের সাকসেসটা যেন অব্যাহত থাকে। আপনারা আপনার যার যার লেভেল থেকে অবশ্যই কন্ট্রিবিউট করবেন, ওদের জন্য দোয়া করবেন। আর আমি অনুরোধ জানাবো আমাদের সবার কাছ থেকে আমাদের নিশ্চয়ই অডিয়েন্সরা তারা কিন্তু ডিজার্ভ করে সবার কাছ থেকে একটু কিছু হলেও আসলে শোনার। তো তোমরা সবাই অ্যাটলিস্ট যার যার লেভেল থেকে কিছু হলেও তাদের উদ্দেশ্যে কিছু বলো, সো দ্যাট তারা যেন তোমাদের কাছ থেকে শুনতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। বা দর্শকদের মধ্যে থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, মনে হচ্ছে আমাদের তারকারা এখানে আপনাদের সামনে আছে আজকে। আচ্ছা, আমি জাস্ট একটা প্রশ্ন, কিছু মন্তব্য করে একটা প্রশ্ন করি। প্রথম কথা হচ্ছে, আপনাকে জানেন আমরা আপনাদের কত পছন্দ করি, কারণ আমি ফ্রম মিডিয়া, আমি ওখান দিয়ে আসছিলাম। আমরা যখন কিছু করি তখন কিন্তু এটা আমরা ওন করি, মানে এটা আমি করেছি। সেখানে পেছনে একজন বলছিলেন যে ওরা চিনিস, ওরা কারা, ওরা হচ্ছে ওই যে আমরা চ্যাম্পিয়ন হলাম, মানে আপনার চ্যাম্পিয়নশিপটা আমরা নিয়ে নিচ্ছি, মানে আপনারা যা করছেন সেটা আমরা ওন করতে পারছি, এর চেয়ে বড় কিছু নেই। বাট মাই কোয়েশ্চেন ইজ ফর প্লেয়ার, যে আমার প্রশ্নটা আসলে খেলা নিয়ে, যে যখন আপনারা একটা ফরমেশনে খেলেন নিশ্চয়ই একটা প্ল্যান করে নামেন যে এই ফরমেশনে আপনারা খেলছেন, কিন্তু যখন খেলার মাঝখানে ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, মানে আপনারা যে প্ল্যান করে খেলছেন সেই প্ল্যানটা হচ্ছে না, বা আপনি ডিফেন্সে আছেন, সেই ডিফেন্সে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 3 জন নাই, তখন আপনি আসলে কী করেন? মানে আমার খুব জানার ইচ্ছা যে আপনি 3 জন থাকার কথা ডিফেন্সে কিন্তু নাই, তখন চাপটা কিভাবে করেন, বা গোলকিপার আসলে কিভাবে ব্যাপারটাকে দেখে, তার সামনে 3 জন ডিফেন্সে থাকার কথা 2 জন নাই, সামনে চলে গেছে খেলতে, তখন আপনারা আসলে কী করেন? আর উই লাভ দেম অ্যান্ড উই রেসপেক্ট দেম। থ্যাংক ইউ সো মাচ। মানে খেলার আগে তো একটা হচ্ছে ফরমেশন দেওয়া থাকে যে 4-4-2 বা 4-3-4 এরকম একটা ফরমেশন দেওয়া থাকে, কিন্তু হচ্ছে খেলার মধ্যে নামার পরে কিন্তু মানে ফরমেশন চেঞ্জ হইতে পারে, মানে হইতে থাকে। যখন আমি রাইট উইং দিয়ে অ্যাটাক করতেছি তখন লেফট উইং উঠতেছে, আবার মিডফিল্ড একজন থেকে যেতেছে, আবার 2 জন, যেই জায়গা মানে আমি অ্যাটাকিং মিডফিল্ডার, আমি যখন হচ্ছে স্ট্রাইকারে চলে যায় তখন কিন্তু পিছনে মেন যে মিডফিল্ড থাকে তখন আমার জায়গাটা হচ্ছে কাভার করে দেয়। আসলে এটা হচ্ছে বর্নিং একটা, মানে খেলার মধ্যে আমরা একজনের জায়গা আরেকজন হচ্ছে মানে পূরণ করে দিই, একজন উপরে যাইতেছে অ্যাটাকে, আমি তার জায়গাটা পূরণ করে দিই, কারণ যদি কাউন্টার অ্যাটাক হয় তখন হচ্ছে এখানে মানুষ মানে প্লেয়ার থাকে না। তো এটা হচ্ছে আমাদের প্লেয়ারদের মাঠে নামার পরে আমাদের প্লেয়ারদের মধ্যে কথা হয় হচ্ছে মানে খেলার সময় সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, একজনের জায়গাটা আরেকজনে আমরা হচ্ছে কাভার করে দিই। ধন্যবাদ জানাচ্ছি। আর কি আছে? হ্যালো, কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আমরা আপনাদেরকে যেমন করে দেখি, আর আজকের ঋণ নাম করা নারীর প্যানেলে আপনারা আছেন, সো আপনারা বাংলাদেশের নাম করা নারীরা খেলতে গিয়ে আপনাদের নামটাও হয়েছে। তার আগে যখন আপনাদেরকে আপনাদের বাবা, ফ্যামিলি বা ক্ল্যানের নামে ডাকা হতো, যেমন আমাকে হয়তো বা কখন কখন ডাকা হয় চৌধুরী বাড়ির মেয়ে, তখন কেমন লাগতো, আর এখন যখন আপনাদেরকে আপনাদের নিজেদের নামে ডাকা হয় এখন কেমন লাগে? নিজের একটা পরিচয় সবাই চায় যে আমার একটা পরিচয় হোক, আমার নিজের নামে একটা পরিচয় হোক। আমার তো আগে ডাকতো, আমার বাবার নাম মনজিৎ মণ্ডল, তো বলতো যে মনোজিতের ছোট মেয়ে, ওর মানে এইটা। তো এখন ক্যাম্পাসের বইটার পর থেকে না বলে যে ইতির বাবা, এটা ইতির বাবা, এটা ইতির মা, তারাও গল্প করে বলে এটা আমার মেয়ে। মানে সব কিছু প্রকাশ করার একটা মাধ্যম লাগে, যে ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম লাগে, যে এটা প্রকাশ করতে হলে আমার একটা মাধ্যম লাগবেই। আপনারাও যেমন আমাদেরকে ভালোবাসতেন, এটা আমরা জানতাম না যে আপনারা, হ্যাঁ এটা ফিল করতেন যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, এটা আপনারা দেখাতে পারছেন। আমাদের এই সাকসেসের পরে আপনারা এটা প্রকাশ করার একটা মাধ্যম পেয়েছেন যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, এবং সেটা আমাদের সামনে আপনারা প্রকাশ করতে পারছেন।
নিজের আইডেন্টিটি আমার মনে হয় সবাই চায়, এটা সকলে পায় না ঠিকই, কিন্তু সবাই চায় যে আমার নিজের একটা পরিচয় হোক, আমি আমার নিজের পরিচয়ে বাঁচবো। আর খেলাধুলা এরকম একটা জায়গা যেখানে খুব অল্প সময়ে নিজের পরিচয় করা যায়, খুব অল্প সময়ের মধ্যে। একজন ডক্টর, একজন MBBS ডক্টরের কোথায় ধরলাম, তাকে কজন চেনে? বাংলাদেশে কত MBBS ডক্টর আছে, তাদেরকে কজন চেনে না। কিন্তু একটা প্লেয়ার যে কিনা ভালো করলে তাকে সবাই চেনে। মানে আমি মনে করি যে খেলাধুলা, গান বাজনার দিকটাও যে এইগুলোই মানে খুব অল্প সময়ে সবার কাছে পরিচিত করে দেয় নিজেকে। আর আমিও চাইতাম যে আমার নিজের একটা আইডেন্টিটি হোক, সেই নিয়ে আমাদের স্যাররা তো আছেই যারা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছে যেন আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। আমাদের পথ চলা এখনও অনেক বাকি, আর আমাদের স্যাররা, আমাদের কোচরা তো আমাদেরকে আছেই আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকলে আরও সবাই স্বপ্ন দেখতে পারবে যে আমার নিজের একটা পরিচয় হোক। শুধু আপনারা সবসময় আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, সোহাগীর কাছে কিছু একটু শুনতে যাচ্ছি আমরা। কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো ছোট কিছু প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে এই আপনাদের সাফল্য সেটাকে যদি আরো দীর্ঘায়িত করতে হয়, দেশে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আছে আর কি, ছোটবেলা থেকে ট্রেনিং করার জন্য, সেই ব্যাপারে যদি কিছু বলেন তাইলে আমরা আরো আশাবাদী থাকবো আর কি। আমি আসলে এক কথা যেটা বলেছি যে আমাদের উই নিড লট অফ সাপোর্ট। আমাদের বিভিন্ন আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের এই নারী দলটা ভালো করে আসার পরে যখন শোনা গেল যে তাদেরকে আমরা মাসিক 10 থেকে 12,000 টাকা তাদেরকে মাসিক ভাতা দিই, তখন টিভিতে টকশো শুরু হয়ে গেল যে এদেরকে 10 থেকে 12,000 টাকা দেওয়া হয়, বাফুফে এদের প্রতি কেন এরকম অবিচার করছে। না ভাই, আমরা অবিচার করছি না। দ্যাট ইজ আওয়ার লেভেল, দ্যাট ইজ মানে ওইটাই হচ্ছে যে আমাদের আসলে অতটুকুই আমরা পারি। আমাদের তাদের জন্য ওই পরিমাণ বরাদ্দই রয়েছে। এমন না যে আমাদের তহবিলে অনেক টাকা পড়ে রয়েছে আর আমরা এদিকে টাকা দিচ্ছি না। আমরা এমনও হয়েছে আমাদের নারী দলের থাকা খাওয়া বা এদের বিভিন্ন যে মেনটেনেন্স রয়েছে, আমাদের ফান্ডে টাকা নেই, কিন্তু আমাদের কর্মকর্তাদের কাছ থেকে, আমাদের সম্মানিত সভাপতির কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা এনে তাদের কিন্তু বিভিন্ন বোর্ডিং, লজিং, অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করতে হয়েছে। বিভিন্ন সময় আমাদের কর্মকর্তাগণ বাফুফের বিভিন্ন কাজে কিন্তু তারা আর্থিকভাবে কন্ট্রিবিউট করে থাকেন। বাট তারপর আমরা আশা করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন সময় কিন্তু আমাদের পুরুষ দল, মেয়ে দল, যারাই ভালো করুক, যারাই দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসে, তিনি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে আপ্যায়ন করেন, তাদের সাথে ডিনার করেন, তাদেরকে রিসিপশন দেন, তাদেরকে আর্থিক সহযোগিতা দেন, আর্থিকভাবে তাদেরকে পুরস্কৃত করেন। এবং আমাদের মেয়েরা কিন্তু সবসময় একটা চ্যাম্পিয়নশিপ পাওয়ার পরে এবারও কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের এই মেয়েদেরকে কিন্তু সংবর্ধনা দিয়েছে, আর্থিকভাবে পুরস্কৃত করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। বাট এগুলো তো অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো আশা করি ভবিষ্যতেও উড বি কন্টিনিউড। বাট এরপরেও আমরা রিকোয়েস্ট করবো যারা আসলে আমাদের জন্য যেটা দরকার, আমাদের জন্য আসলে সহযোগিতাটা অনেক বেশি দরকার, সেটা হচ্ছে গিয়ে স্পন্সরশিপ, আর্থিক সহযোগিতা। কারণ আমাদের আসলে একটা ছোট্ট উদাহরণ দেই, আমরা একটা চ্যাম্পিয়নশিপে আমরা থাইল্যান্ডে যে 8টা দলের মধ্যে আমরা যে টপ লেভেলে পৌঁছলাম, আন্ডার-17 2018-তে, 2019-এ। কাহিনিটা এরকম দেখেন, 2019 সালে আমরা এই এশিয়ার যে 47টা দেশ রয়েছে ফুটবলের, এই 47টা দেশের মধ্যে আমরা টপ 8টা দলের মধ্যে পৌঁছে গেলাম। আমাদের আন্ডার-17 লেভেলের একটা খেলা ছিল এবং সেই টপ 8টা দল থেকে টপ 3টা দল ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। ওই পর্যায়ে আমরা আমাদের দলের প্রস্তুতির জন্য আমরা চিন্তা করলাম আমরা ইংল্যান্ডে গিয়ে আমরা সেখানে চেলসি বা ভালো যে ক্লাবগুলো রয়েছে তাদের সেই একাডেমিতে আমাদের মেয়েরা সেখানে তারা 3 সপ্তাহের জন্য থাকবে। 2-3টে একাডেমিতে তারা 2টো করে ম্যাচ খেলে, 6টা প্রস্তুতিমূলক ম্যাচ খেলে, সেখান থেকে তারা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ড থেকে তারা মূল ভেন্যুতে মূল চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে। এবং এটার জন্য আমাদের প্রয়োজন ছিল 2 থেকে 2.5 কোটি টাকা। এই টাকাটা হলে আমরা লন্ডনে যেতে পারতাম, ইংল্যান্ডে যেতে পারতাম। আমাদের নারী সেই আন্ডার-17 টিম সেই 19 সালে তারা 6টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে তারা তখন আবার থাইল্যান্ডে গিয়ে মূল পর্বে খেলতে পারতো এবং সেখান থেকে আশা করি যে তারা 8টি দলের মধ্যে থেকে হয়তো বা বেস্ট 3-এর মধ্যে থাকতে পারলে অবশ্যই তারা ওয়ার্ল্ড কাপ লেভেলেও খেলতে পারতো।
আমরা কিন্তু অনেক জায়গায় ধর্ণা দিয়েছি, অনেক জায়গায় যোগাযোগ করেছি, অনেকের কাছে রিকোয়েস্ট করেছি, সেই টাকাটা আমরা জোগাড় করতে পারিনি। আশ্বাসও পেয়েছিলাম, এবং দিন শেষে যখন দেখলাম টাকা ম্যানেজ হয়নি, আমরা কিন্তু সেই প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলার জন্য আমাদের মেয়েদেরকে নিয়ে সেই ইংল্যান্ডে আর যাওয়া হলো না। আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে আমাদের মতো করে প্রস্তুতি নিয়ে সেখানে যাই। যদিও আমরা বেস্ট 3-র মধ্যে ঢুকতে পারিনি, আমরা তখন পঞ্চম হয়েছিলাম, পঞ্চম বা ষষ্ঠ এরকম হয়েছিলাম। ওখানে কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিম খেলেছিল, অস্ট্রেলিয়ার মতো টিম খেলেছে, এবং আমার স্পষ্ট মনে আছে অস্ট্রেলিয়াকে আমরা হারাচ্ছিলাম, 1-0 বলে এগিয়েছিলাম। পরে লাস্টে আমরা 2-1 অস্ট্রেলিয়ার সাথে হেরে যাই। সো আমাদের আমাদের অনেক স্টোরি রয়েছে, যেগুলো আসলে বললে সারাদিনও বলে শেষ করা যাবে না। সো আপনাদের কাছে যেটা আমাদের আপা রিকোয়েস্ট করলেন, আমাদের মেইন দরকার হচ্ছে যে আপনাদের কাছ থেকে সাপোর্ট, আপনাদের ভালোবাসা তো রয়েছেই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অন্যান্য বিষয়গুলো যদি আমাদের হাতে যদি আরও ভালো করে এই সাপোর্টটা থাকে, আমরা মনে করি যে আমাদের এই ওমেন্স ফুটবলটাকে আরও বেশি ঢেলে সাজাতে পারবো। যেটা কিন্তু ছোটন ভাই সংক্ষেপে বলেছিল, যেটা সেই 2008-06 সালের দিকে এরকম কিন্তু ফুটবল ডেডিকেটেড খেলোয়াড় ছিল না। তখন একজন খেলোয়াড় 2 মাস ফুটবল খেলতো, 2 মাস কাবাডি খেলতো, 2 মাস সে সাঁতার ফেডারেশনের সাথে সাঁতার নিয়ে কন্ট্রিবিউট করতো। সো এখন কিন্তু আমাদের নিজস্ব একটা বেজ হয়েছে, আমাদের ফুটবল স্পেসিফিক খেলোয়াড় কিন্তু রয়েছে, ওমেন্স খেলোয়াড়। তো এদেরকে নিয়ে আমরা অনেক দূর পাড়ি দিতে চাই, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সোহাগ স্যার, থ্যাংক ইউ ছোটন স্যার, মাহমুদা ম্যাম, থ্যাংক ইউ আমাদের সবাইকে, এবং থ্যাংক ইউ আমাদের দর্শকদেরকেও। আজকে আশা করি আমরা শেষ পর্যায়ে চলে আসছি আজকে আমাদের উই আর দ্য চ্যাম্পিয়ন সেগমেন্টে। এবং রিন নাম করা নারী, শুধু আপনার নাম করা নারী না, আপনাদের নামে এখন বাকি সবার নাম, আপনাদের নামে আমাদের নাম। তো আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে থাকার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি বাংলাদেশ নারী ফুটবল দল আরও এগিয়ে যায়, আমরা আরও এগিয়ে যাই। Thank you.